আজ স্কুল থেকে ফিরতে খানিকটা দেরি হলো। স্কুলের পর বন্ধু রিতমের বাড়িতে যেতে হয়েছিল। কাকিমণির শরীরটা নাকি বড্ড বিগড়েছে। আমার ছোটবেলা থেকেই কাকিমণি যেমন রিতমকে খোকা বা বাবু ছাড়া অন্য কোনো নামে ডাকেননি, তেমনি আমায় বাবু বা বুবাই ছাড়া অন্য কোনো নামে ওনাকে ডাকতে শুনিনি। কাকিমণি ঠিক মায়ের মতনই আমায় ভালোবাসা ও স্নেহ দিয়েছে। অগত্যা ওনার শরীর খারাপ শুনে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। স্কুল ছুটি হতেই সোজা ওদের বাড়ি পৌঁছলাম। কাকিমণির শরীর কেমন আছে জানলাম, আর ওনার সাথে খানিকটা সময় কাটালাম। তবে রিতমদের বাড়ি থেকে বেরোতে বেরোতে দিনের আলো ফুরিয়ে সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে। আমি বুঝলাম আজ বাড়ি ফিরতে বেশ দেরি হবে। মা বকাঝকাও করবে, কারণ আজকের টিউশন ক্লাসটা আর অ্যাটেন্ড করা হবে না। উফ, ভারী চিন্তার বিষয়। মস্তিষ্কে নানান কথা ভাবতে ভাবতে আমি এগোচ্ছি আমার বাড়ির ঠিক সামনের সোজা নির্জন পথটা ধরে। এমন সময় আমার চোখ যায় আকাশের দিকে, আর চোখ যেতেই আমি কিছুক্ষণের জন্য সেখানেই থমকে দাঁড়িয়ে পড়ি। আকাশে গোল চাঁদ উঠেছে। চাঁদের আলোয় সারা পাড়াটা যেন রূপালি এক ঝলকে ভেসে উঠেছে। এমন দৃশ্য এর আগে আমি কোনোদিনও দেখিনি। মা কখনো এত রাতে আমাকে বাইরেই থাকতে দেয়নি, কিন্তু তৎক্ষণাৎ আমার মনে পড়ল বাড়ি ফিরতে আরো দেরি হচ্ছে। অযথা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করতে থাকলে মা আরো চিন্তা করবে। তাই এবার আর হেঁটে কাজ হবে না, এই ভেবে আমি ছুটতে লাগলাম। বাড়ির মুখ্য দরজার সামনে এসে দেখলাম মা ঠিক দরজার সামনেই দাঁড়িয়ে রয়েছে। আমি দূর থেকেও লক্ষ্য করলাম মায়ের কপালে হাজারো চিন্তার রেখা ফুটে উঠেছে। আমার মনেও অজান্তেই এবার বেশ ভয় হলো। আমি ভাবলাম এই বুঝি আজ ঝাড় খেলাম বলে। মৃদু পায়ে হেঁটে মায়ের সামনে এসে দাঁড়াতেই মা ভীষণ রাগে এক প্রকার চেঁচিয়ে উঠল আমার ওপরে। এই, কোথায় ছিলিস এতক্ষণ তুই? হ্যাঁ, কটা বাজে? এই বয়সেই পাখা গজিয়েছে তোমার? স্কুলে পড়তে গেছো না ঘুরতে? আমি মাথা নিচু করে চুপচাপ দরজার সামনেই দাঁড়িয়ে রইলাম, কারণ মায়ের কথা শেষ না হওয়া অবধি আমি যদি কিছু বলতে যাই মা শুনবে তো নাই, উল্টে আমায় আরো ঝেড়ে দেবে। ঠিক এমন ভাবেই মায়ের বকাবকি চলল আরো মিনিট 5 মতো। শেষে মা চুপ করতেই আমি চাপা স্বরে মাকে বললাম, মা, কাকিমণি মানে রিতমের মায়ের শরীরটা ভালো নেই, তাই ওনাকে দেখতে গেছিলাম। ফিরতে একটু দেরি হয়ে গেল ওই কারণে। তবে এইবার আমি লক্ষ্য করলাম আমার কথা শুনে মা আর কোনো জবাব দিল না, শুধু শান্ত গলায় আমায় জিজ্ঞেস করলো, কি হয়েছে ওনার? আমি আর বেশি কথা না বাড়িয়ে আসল ঘটনাটা খুলে বললাম। আমার পুরো কথা শুনে মা আমায় বলল, ঘরে আয়, রিতমের বাড়ির নম্বরটায় ফোন লাগিয়ে দে, আমি কথা বলতে চাই। অগত্যা মায়ের কথা অনুযায়ী ধীর পায়ে আমি বাড়ির ভিতরে ঢুকলাম। তারপর বাড়ির ল্যান্ডলাইন থেকে রিতমের বাড়ির নম্বরে ফোন লাগিয়ে রিসিভারটা মায়ের হাতে ধরিয়ে দিলাম। মা আমার হাত থেকে রিসিভারটা হাতে নিতেই আমি চুপচাপ ভিতরের ঘরে যাওয়ার জন্য বারান্দার পথটা ধরলাম। তবে
আর চোখে মায়ের মুখের দিকে তাকিয়ে দেখলাম এক মুহূর্তের মধ্যেই মায়ের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। তবে ঠিক কি কারণে আমি কিছু বুঝে উঠতে পারলাম না। পরের দিন সকালে আমার ঘুম ভাঙতে খানিকটা দেরি হলো। আমি চোখ খুলে দেখলাম ঘড়িতে প্রায় 10টা বাজতে যায়। ঠিক এমন সময় আমার মনে কেউ যেন বলে উঠল, এই রে, আজ আর স্কুল যাওয়া হলো না আমার। কিন্তু তৎক্ষণাৎ আরো একটা চিন্তায় পড়লাম। অন্যদিন ভোরবেলায় মা আমায় এসে ডেকে দেয়, যতবা ডেকে দেয় বলাটা ভুল হবে, রীতিমতো চেঁচিয়ে আমার ঘুম ভেঙে দেয়। তবে আজ মা গেল কই? আমি এই চিন্তা করতে করতে দোতলা থেকে নিচে নামছিলাম। ঠিক এমন সময় মায়ের মুখোমুখি হতেই মা আমায় বলে উঠল, ও, ঘুম থেকে উঠেছিস? ঠিক আছে, শোন, তোর আর ওই স্কুলে যেতে হবে না। আমি তোর মামার সাথে কথা বলেছি, তুই কয়েকদিন দার্জিলিংয়ে থাক। ওখানকার স্কুলে তোর মামা তোকে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেবে। তোর জামা কাপড় আর যা যা দরকারি জিনিস আছে আমি পরে গিয়ে গুছিয়ে দিচ্ছি। সকাল সকাল মায়ের মুখে এমন কথা শুনে আমি হঠাৎ চমকে উঠলাম। দার্জিলিং, মামার বাড়িতে? আমি কেন এমন হঠাৎ করে? তবে আমি ঘুরিয়ে মাকে কিছু জবাব দিতে পারলাম না। অমনি নিচে থেকে বাড়ির ল্যান্ডফোনটা বেজে উঠল। মাও সঙ্গে সঙ্গে ছুটল সেই দিকে। আমি কিছু বুঝতে না পেরে মাথা চুলকোতে চুলকোতে ঘরে ফিরে এলাম। রাতের বেলায় মামা এসে পৌঁছলো আমাদের বাড়িতে। তবে মা আমায় কড়া নির্দেশ দিল আমি যেন কোনো মতেই নিচের ঘরে না যাই। ওদের যদি আমায় দরকার পড়ে তাহলে নিজেই ডেকে নেবে। আমিও চুপচাপ ওপরের ঘরে বসে থাকলাম। আমার পাশেই দুটো ব্যাগ গুছানো রাখা আছে। তবে আমার মনের ভিতরে এক চাপা কৌতূহল কাজ করতে থাকলো। মা কেন আমায় দার্জিলিং পাঠাচ্ছে? আমি তো এমন কিছুই করিনি। তাহলে কি আগের রাতে দেরি করে ফেরার জন্য মা এমনটা করলো? ঠিক এমন সময় আমার মনে পড়ে কাকিমণির কথা। কাল রাতে সেই যে শেষবারের মতো কাকিমণিকে দেখে এসেছিলাম, তারপর কাকিমণি কেমন আছেন সেটাও আর জানা হয়নি। খোকা, এই নিচে আয়, তোর মামা বেরোচ্ছে। ঠিক এমন সময় মা আমায় নিচ থেকে ডেকে উঠল। আমি বিছানা থেকে নেমে দুটো ব্যাগ দু হাতে শক্ত করে ধরলাম। তারপর আস্তে আস্তে আমার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে একবার পিছনে ঘুরে তাকালাম। আমার চোখে হঠাৎ জল নেমে এলো। মনে হাজারো প্রশ্ন, সাথে না যাওয়ার তীব্র ইচ্ছে। তাহলে কি সত্যি আমায় যেতে হবে? এই কথা ভাবতে ভাবতে আমি শুনলাম মা নিচে থেকে আবার আমায় ডাকাডাকি করছে। ওই রে, আয়, কোথায় তুই? আমি চোখের জল মুছে হাতের দুটো ব্যাগ শক্ত করে ধরলাম। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। মৃদু বাতাসের কঠিন নিস্তব্ধতা ভেঙে আমাদের ট্রেন এগিয়ে চলল অজানার পথে। আমি জানলার পাশে বসে চুপচাপ বাইরের দিকে তাকিয়ে রয়েছি।
তবে কেন জানি না আজ আমার মনটা বড্ড খারাপ। কিন্তু এই আমিটাই একসময় মায়ের কাছে জেদ করতাম মামার বাড়ি যাওয়ার জন্য, সেখানে গিয়ে কিছুদিন সবার সাথে হাসি ঠাট্টায় দিন কাটানোর জন্য। ছোট থেকেই বাড়ির একটা কোণে আমি বড় হয়েছি, মাকে কোনোদিনও কাছে পাইনি। আমার কাছে মা বলতে সবটাই ছিলেন কাকিমণি। আমায় নিজের হাতে খাওয়ানো, রিতমের সাথে পড়তে বসানো, আমার যত আবদার এবং মান অভিমান সামলানো, সবকিছুতেই আমি কাকিমণিকে পেয়েছি। তবে এখন থেকে তাকেও আর পাবো না। মায়ের কাছে শুনেছিলাম আমি যখন মায়ের গর্ভে, তখন বাবা আমাদের রেখে চলে যায়। তারপর আর কোনোদিনও সে ফেরেনি। হাজারো সংঘর্ষ এবং লড়াই করে মায়ের আমায় বড় করে তোলা, সাথে নিজেকে গুছিয়ে নেওয়া। অনেক রকম চিন্তা ভাবনার মাঝে কখন যে আমার দু চোখে জল নেমে এসছে তা বুঝলাম না। ঠিক এমন সময় আমার পাশে বসে থাকা আমার মামা আমার দু চোখের জল মুছে দিয়ে আমায় বলে উঠল, কিরে, কি ভাবছিস? মামার দিকে তাকিয়ে আমার দুই চোখ ফের জলে ভরে উঠল। আমি কি বলবো না এই কথা ভাবছিলাম। ঠিক এমন সময় মামা ফের বলে উঠল, হ্যাঁ, দেখ, তোর মনে হাজার প্রশ্ন আছে জানি, কিন্তু সব কথার জবাব খুঁজতে নেই। যখন সময় আসবে সবটা নিজেই বুঝে যাবি। এমনিতেও বড় হচ্ছ, চোখের জল চোখেই রাখা ভালো। মনকে শক্ত করে নিজের সামনের জীবনকে নতুন করে তৈরি করো। আমি মামার দুই চোখের দিকে তাকিয়ে রইলাম। ট্রেনের শব্দ আর মানুষের কোলাহলে আমার মনে চলতে থাকা প্রশ্নগুলো হঠাৎ কোথায় যেন হারিয়ে গেল। আমি বুঝলাম, জীবন মানেই তো এগিয়ে চলা। যখন মামার বাড়িতে পৌঁছলাম তখন ঘড়িতে প্রায় 4টে বাজতে যায়। তবে এখানকার ঠান্ডায় আমার হাড়গুলো যেন বারবার কেঁপে উঠছে। ট্রেন থেকে নেমেই মামা আমায় দুখানা জ্যাকেট পরিয়ে দিয়েছিল, কিন্তু তারপরেও আমি কাঁপছি দেখে নিজের গায়ে থাকা চাদরটাও আমায় পরিয়ে দিয়েছে। মামার বাড়ি পৌঁছিয়ে দরজার ডান পাশে থাকা কলিং বেলটা বাজাতেই মামি এসে দরজা খুলে দিল। আমি ঘুম চোখে ঢুলুঢুলু অবস্থায় মামির দিকে মুখ তুলে তাকাতেই আমায় দেখে মামির মুখে এক শীতল মৃদু হাসি ফুটে উঠল। তবে আমি কিছু বলার আগেই মামি বলে উঠল, ও, খুব ঠান্ডা লাগছে বুঝি? চলো তোমার ঘরটা তোমাকে দেখিয়ে দিয়ে আসি। মামি আমার হাত ধরে আমার থাকার ঘরটা দেখালো। তারপর একটু হেসে বলল, একটু ঘুমিয়ে নাও, অনেকটা জার্নি করে এসেছো, কাল অনেক কথা হবে আমাদের। এই কথা বলেই মামি দরজা বন্ধ করে বেরিয়ে গেল। পরের দিন সকালে আমার ঘুম ভাঙতেই আমি বাইরে গিয়ে দেখি মামা সোফায় বসে সকালে নিউজ পেপার পড়ছে। মামি রান্নাঘরে, আর মামার দুই মেয়ে মানে আমার দিদিরা কলেজ বেরোবে বলে তাড়াহুড়ো করছে। মামি হাজার ব্যস্ততার মাঝেও আমায় দেখতে পেয়ে বলে উঠল, বাবু উঠে পড়েছ? সোফায় গিয়ে বসো, তোমার জন্য দুধ আনছি। আমি সোফায় মামার পাশে গিয়ে বসলাম। মামা খবরের কাগজ থেকে মুখ বের করে আমায় বলল, কাল আমায় নিয়ে এখানকার একটা নামি স্কুলে যাবে অ্যাডমিশনের কথা বলতে।
দুপুরে খাওয়া দাওয়ার পর মামা আমায় নিয়ে আশেপাশে একটু ঘুরিয়ে আনল। সন্ধেবেলায় বাড়ি ফিরতেই বাড়ির সবার সাথে নানান কথা বলতে বলতে টিফিন করলাম। রাতে খাবার টেবিলে মামি আমায় নিজের হাতে খাইয়ে দিল আর বলল, মায়ের কথা কোনোদিন মনে পড়লে আমায় ডেকো, আমি তোমার সাথে বসে অনেক গল্প করব। মামির এমন কথা শুনে আমার দুই চোখে যেন হঠাৎ জল নেমে এলো। আমি বুঝলাম ভালোবাসা হয়তো একেই বলে। রাতে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি ঘরে শুতে যাই। রাত তখন অনেকটা কেটে গেছে। মামার বাড়ির চারপাশে নিস্তব্ধতা এমন যেন কেউ নিঃশ্বাস ফেললেও পাহাড়ের গায়ে তার প্রতিধ্বনি শোনা যাবে। জানলার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে। আমি মোটা কম্বলটা টেনে শরীরটা ঢেকে শুলাম, তবে ঘুমটা যেন কিছুতেই আসছে না। হঠাৎ কলকাতায় কাকিমণির কথা, মায়ের কথা, স্কুলে রিতমের কথা আমার চোখের সামনে যেন ভেসে উঠল। এবার ধীরে ধীরে আমার চোখের পাতাগুলো যেন ভীষণ ভারী হয়ে আসছে। তবে ঠিক এমন সময় জানলার কাঁচে যেন কেউ নখ বুলিয়ে দিয়ে গেল। তৎক্ষণাৎ আমার বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। আমি ধীরে ধীরে মাথা তুলে তাকালাম সেই দিকে। তবে আমি দেখলাম জানলার উপরে কেউ নেই, শুধু বাতাসে উড়তে থাকা পাতাগুলো জানলার কাঁচে এসে লাগছে। আমি নিজের মনেই একটু হেসে নিলাম। তারপর আবার কম্বলটা টেনে নিয়ে চোখ বুঝেলাম। বুবাই, বুবাই, কেমন আছিস? হঠাৎ বিছানায় উঠে বসে আমি ভালোভাবে দেখলাম, এমন মুহূর্তে আমার চোখের দুই পাতা থেকে ঘুমের শেষ তন্দ্রাটুকুও যেন কেটে গেল। একটা পরিচিত কণ্ঠস্বর আমার কানে ভেসে এলো। মৃদু, প্রায় ফিস ফিস করেই সে বারবার আমায় ডাকছে। আমার সারাটা শরীর ভীষণ ভয়ে এক প্রকার জমে গেল, আর মন থেকে যেন কেউ বলে উঠল, এই কণ্ঠস্বর, এই কণ্ঠস্বরটা আমি চিনি, এই সুর, এই টান, কাকিমণি। কিন্তু কিন্তু তিনি এইখানে এত দূরে কিভাবে আসবেন? আমি গায়ের কম্বল সরিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। তারপর ধীরে ধীরে জানলার দিকে এগোতে থাকলাম। জানলার বাইরে ভীষণ কুয়াশা জমে আছে। সেই তীব্র কুয়াশার মাঝে ভালোভাবে কিছু দেখা যাচ্ছে না। আমি নিজের দুই চোখ রগড়ে নিয়ে ফের বাইরে তাকালাম। তবে এইবার আমি যে দৃশ্য দেখলাম সেটা দেখে আমি রীতিমতো থ হয়ে গেলাম। আমি দেখলাম সেই তীব্র কুয়াশার ভেতরে এক অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে আছে। তার পরনে এক লাল শাড়ি, চুল খোলা, চোখ দুটো ঝলসে উঠেছে চাঁদের আলোয়। আমার বেশি সময় লাগলো না মানুষটাকে চিনতে। হ্যাঁ, কাকিমণি। আমার ঠোঁট শুকিয়ে আসছে, ভয়ে আর আবেগ মিশে গলায় যেন জড়িয়ে আসছে। তবু আমি কাঁপা গলায় বললাম, কাকিমণি, তুমি এখানে? তবে বাইরে থেকে কোনো উত্তর এলো না। শুধু হালকা একটা শব্দ আমার কানে ভেসে এলো।
যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে খুব গভীর করে। তারপর আবার সেই কণ্ঠস্বর, বুবাই, দরজাটা খোল, আমার সাথে চল খোকা, চল। স্তব্ধ ঘরে শুধু আমার হৃৎপিণ্ডের ধক ছাড়া আর কিছুই শুনতে পাওয়া যাচ্ছে না। কাকিমুনি এখানে এলেন কিভাবে? এখানে তিনি কিভাবে আসবেন? ওনার তো শরীর খারাপ ছিল। তাহলে তাহলে মা গতকাল রাতে ফোন ধরে কি শুনেছিল? আর যদি কাকিমা কলকাতায় থাকেন, তাহলে যিনি আমায় ডাকছেন তিনি বা কে? আমি এক পা করে পিছিয়ে এলাম। তারপর দরজার দিকে যে ঘুরে তাকালাম, আমার স্নায়ু বেয়ে ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল। দরজার ফাঁক দিয়ে একটা অন্ধকার ছায়া ধীরে ধীরে আমার ঘরে প্রবেশ করছে। আমার নাকে ঠান্ডা বাতাসের সঙ্গে একটা পচা দুর্গন্ধ এসে আছড়ে পড়ল, ঠিক যেন পুরনো হাসপাতালের মতো। সেই কালো অন্ধকার ছায়া ধীরে ধীরে আমার সম্মুখে দাঁড়িয়ে ফিস ফিস করে আমায় বলল, বুবাই, তুই কেন গেলি না সেদিন? আমি তোকে শেষবার দেখতে চেয়েছিলাম। আমি ভীষণ ভয়ে পিছিয়ে গিয়ে বিছানার পাশে ধপ করে বসে পড়লাম। গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে যাচ্ছে আমার, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। অন্ধকার ঘরে পূর্ণ চাঁদে তীব্র আলো এসে পড়ছে। সেই চাঁদের আলোয় আমি স্পষ্ট দেখতে পেলাম কাকিমুনির মুখ। তবে এই মুখ আমার চেনা মুখের চেয়ে একদম আলাদা। আমি দেখলাম সেই অবয়বের চোখের নিচে কালো দাগ, ঠোঁট নীলছে, ঠান্ডা বাতাসে তার চুল উড়ছে। তিনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছেন। ঠোঁটের কোণে এক স্নেহময় মৃদু হাসি। তবে সেই হাসির মধ্যে আজ যেন কোনো উষ্ণতা নেই, শুধুই শূন্যতা বিরাজ করছে। তুই বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে যা, আমার খোকা তার ভাইয়ের অপেক্ষা করছে। আমাদের সাথে তোকেও যে যেতে হবে। ভাই? কে ভাই? আর আমাদের সাথে এমন কথা কেন বললেন উনি? এই কথা বলেই সেই ছায়া ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, আর ঠিক যেভাবে ঘরে প্রবেশ করেছিল সেভাবেই ফের মিলিয়ে গেল কুয়াশার ভিতরে। একবার ফের ঘর নিস্তব্ধ, শুধু জানলার বাইরে বাতাসের হাহাকার আর দূরে পাহাড়ে ভেসে আসা ঘন্টার শব্দ। আমি বিছানায় ধপ করে বসে পড়লাম। আমার স্নায়ু ভীষণ উত্তেজিত হয়ে আছে। ঠান্ডা ঘামে সারা শরীর ভিজে গেছে। মুখে কিছু বলতে পারছি না। কিছু ভাবলেও যেন বুকে কষ্ট হচ্ছে আমার। শুধু মনে হচ্ছে কাকিমণি কি সত্যি চলে গেছে?
নাকি এখনো কোথাও থেকে আমায় ডাকছে? আমি জানলার দিকে ফের ঘুরে তাকালাম, তবে সেখানে আর কাকিমুনি নেই। শুধু জানলার কাছে 3টে আঙুলের দাগ। মনের ভিতরে অনেক ইচ্ছে আর বাড়ি ফেরার তীব্র আবেগ নিয়ে যখন কলকাতা স্টেশনে নামলাম, তখন প্রায় রাত 9টা বেজে গেছে। আজ 5 বছর পর এই শহরটাকে ফের আমার দেখা। কিভাবে যে মাঝখানে এতগুলো বছর কেটে গেল সেটা যেন বুঝতেই পারলাম না। সময় চোখের পলকে সবকিছু বদলে দিয়েছে। এখন আমি সেই ছোট বিনয় সেন আর নেই। কলেজ গ্র্যাজুয়েট বিনয় সেন হয়ে এই শহরে ফিরেছি। ট্রেন থেকে নামতেই একটা হালকা কুয়াশা আমার গাল ছুঁয়ে গেল, যেন সেই পুরনো রাতটার মতোই ঠান্ডা হাওয়া বইছে। সেদিন চোখে জল নিয়ে মামার হাত ধরে ট্রেনে উঠেছিলাম। আজ বুকে এক অদ্ভুত টান অনুভব করছি। স্টেশন থেকে ট্যাক্সি ধরে বাড়ি ফিরতে ফিরতে দেখি রাস্তার নাইট ল্যাম্পগুলো একটার পর একটা উজ্জ্বল হয়ে জ্বলছে। ট্যাক্সি বাড়ির সামনের লম্বা গলির মুখে এসে থামতেই আমি গাড়ি থেকে নামলাম। তারপর ব্যাগটা কাঁধে ঝুলিয়ে হাঁটা শুরু করলাম। ঘড়িতে দেখি রাত প্রায় 11:30 বাজে। চারপাশে এক তীব্র নীরবতা। আমার পাড়ার সেই পুরনো মোড়ের মাথাটা দেখেই আমার মনটা হঠাৎ খুশি হয়ে গেল। গলিটার শেষেই তো আমাদের সেই পুরনো পাড়াটা, যেখানে একসময় কত হেসেছি, ঘুরেছি আর বন্ধু রিতমের সাথে খেলেছি। কাকিমুনি আজ হয়তো আমায় দেখলে সত্যি বড্ড খুশি হবে। হ্যাঁ, হয়তো রাগ করতে পারেন, 5 বছর পর ওনার সামনে আসছি কিনা। তবে আমি হাঁটতে হাঁটতে গলির বাঁ দিকের বাড়িটার দিকে আমার চোখ যেতেই হঠাৎ থমকে দাঁড়ালাম। আমার সামনেই একটা ভাঙাচোরা জীর্ণপ্রায় বাড়ি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমি বিশ্বাস করতে পারছিলাম না এই বাড়ির এমন অবস্থা হলো কেন। যে বাড়িটা একসময় ঝকঝকে কাকিমুনির হাসির শব্দে ভরা থাকত, আজ সেটাই ভাঙা দেওয়ালে মোড়া। দেওয়ালের ফাটলে ফাটলে গাছপালা জড়িয়ে রয়েছে। জানলাগুলোর কাঁচ এক একটা ভেঙে গেছে। তবে চাঁদের আলোয় বাড়িটা এমনভাবে ঝলমল করছে যেন এই বাড়ির দেওয়ালে কত অসমাপ্ত কাহিনী লুকোনো। কেউ এখনো অপেক্ষা করছে কারো জন্য। আমি ধীর পায়ে বাড়িটার দিকে এগিয়ে গেলাম। আমার নজর গেল জানলার ভিতরে সেই পুরনো পর্দাগুলোর দিকে, যদিও সেগুলো সবকটা ছেঁড়া ও ময়লা। বাড়ির গেটের লোহার তালাটাও মরচে পড়ে গেছে। আমি বাড়ির দিকে এক পা এগোতেই হঠাৎ বাতাসে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। গায়ে হালকা কাঁপুনি খেলো আমার। আমি হাতের ঘড়িটার দিকে তাকালাম। এখন প্রায় 11:35 বাজে। ঠিক
এমন সময় একটা মৃদু টুং শব্দ আমার কানে ভেসে এলো। আমি তৎক্ষণাৎ আমার দুই চোখ উপরের দিকে তুললাম আর দেখলাম বাড়িটার দ্বিতীয় তলার বারান্দায় একটা অবয়ব দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় লাল সাদা মিশ্রণ শাড়িটা হালকা বাতাসে উড়ছে, তবে মুখটা অন্ধকারে ঢাকা। কিন্তু সেই দাঁড়ানোর ভঙ্গি আমার বুকের ভিতর যেন ধক করে উঠল। কাকিমুনি দাঁড়িয়ে। আমি আমার দু চোখে অবিশ্বাস নিয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলাম সেই দিকে। তারপর চোখ মুছে আবার তাকালাম, তবে দেখলাম এইবার আর সেখানে কেউ নেই। বারান্দা একেবারে খালি, শুধু পর্দাটা আস্তে আস্তে হালকা বাতাসে দুলছে। আমার বুকের ধক ধক যেন বেড়ে গেল। আমার পা দুটো নিজের অজান্তেই এগিয়ে যেতে থাকলো বাড়ির গেটের দিকে। তবে গেটে তালা থাকা সত্ত্বেও আমি গেটটায় ঠেলা দিতেই এক অদ্ভুত শব্দ করে গেটটা খুলে গেল। আমি ধীর পায়ে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। চারপাশে শুকনো পাতা পড়ে আছে। গাছের ছায়ায় পুরনো ইটের বাড়িটা মাঝে মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে। আমি পায়ের শব্দ কমিয়ে সিঁড়ির দিকে এগোলাম। তবে দোতলার সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে আমার মনে হচ্ছিল কেউ যেন উপরের ঘরে পায়চারি করছে। আমি দোতলায় দরজার সামনে এসে দাঁড়াতেই দেখলাম কাকিমুনির ঘরের দরজাটা আজ প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় আধ খোলা হয়ে ঝুলছে। ভেতর থেকে একটা মৃদু আলো বেরোচ্ছে, ঠিক যেন প্রদীপের আলোর মতো। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। ঘর অন্ধকার, ধুলোয় ঢাকা মেঝে। দেওয়ালের পুরনো ছবির ফ্রেমগুলো টলছে হালকা বাতাসে। মাঝখানে একটা ছোট টেবিল, তার উপরে আছে নিভে যাওয়া একটা অনেক দিনের পুরনো প্রদীপ। ঘরে কোনো আলো নেই, তবু কোনো এক অদ্ভুত শক্তিতে যেন পুরো ঘরটা আলো হয়ে আছে। আমি ধীর পায়ে এক পা করে ছোট টেবিলটার দিকে এগোলাম। তারপর টেবিলের উপরে রাখা কাঠের ফটো ফ্রেমটা হাতে তুলে নিলাম। তবে বাঁধানো পুরনো ছবিটার দিকে তাকাতেই আমার দুই চোখে জল নেমে এলো। ছবিটায় আমি, রিতম আর কাকিমুনি দাঁড়িয়ে রয়েছি। ছবিটার কাছে অনেক বছরের পুরনো ধুলো জমে আছে, কিন্তু কাকিমুনির মুখের সেই স্নেহময় হাসিটা এখনো ঠিক আগের মতোই উজ্জ্বল। বুবাই, ঠিক এমন সময় আমি চমকে উঠে শুনলাম এক অস্পষ্ট বুবাই ডাক, ঠিক যেমন কাকিমুনি ডাকতেন। কিন্তু ঘরের ভিতরে তো কেউ নেই। তবে আমার বিশ্বাস শব্দটা একেবারেই আমার পাশ থেকেই এসেছে। আমি ধীরে ধীরে পিছনে ঘুরলাম। হঠাৎ ঘরের ভিতর নিষ্পিণ্ডি এক অন্ধকার নেমে এলো। আমি চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলাম। তবে ঠিক এমন সময়
আমার চোখ আটকে যায় দরজার ধারে দাঁড়িয়ে থাকা এক অবয়বের দিকে। তার লাল শাড়ি, খোলা চুল আর চোখে এক অদ্ভুত আলো। কাকিমণি, তুমি? হ্যাঁ, আমি। এত বছর পর এলি? আমি তোকে বলেছিলাম বাড়ি ফিরে যা। আমার খোকা, তোর ভাই তোর জন্য অপেক্ষা করছে, তাও ফিরলি না। আমি ভীষণ রকম অবাক হয়ে কাকিমণির দিকে চেয়ে রইলাম, তবে কিছু বলতে পারলাম না। আমার স্নায়ু যেন এক মুহূর্তের জন্য দুর্বল হয়ে পড়ল। কোনো মতে নিজেকে সামলে আমি বললাম, কিন্তু কাকিমণি, এইসব হলো কিভাবে? তোমার এমন অবস্থা, এই বাড়ির এই এমন এমন হাল, আর রিতম সেই বা কোথায়? কাকিমণি খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর এক এক করে সব কথা আমায় বলতে লাগলো। সেদিন রাতে তুই এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমার শরীর আরো খারাপ হয়। আমি খোকাকে বললাম তোর বাড়িতে খবর দিতে। আমার শেষ ইচ্ছে ছিল তোকে শেষবারের মতো একবার দেখার, তবে সময় আমায় আর সুযোগ দেয়নি। আমি নির্বাক হয়ে কাকিমণির কথা শুনছিলাম। হঠাৎ আমার চোখে জল নেমে এলো। আমি মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লাম। নিজের দুই হাত জোড়ো করে কাকিমণিকে বললাম, কাকিমণি, কাকিমণি, আমি যে কিছুই জানতাম না, আমায় কিছু বলা হয়নি। সেই রাতে আমায় জোর করে দার্জিলিং পাঠিয়ে দেওয়া হয়েছিল। কাকিমণি, আমি কিছুই জানতাম না, আমায় বিশ্বাস করুন, আমায় কিছু বলা হয়নি। কাকিমণি একই জায়গায় দাঁড়িয়ে আমার সব কথা শুনল, তবে কোনো উত্তর দিল না। আমি আবার বলে উঠলাম, কিন্তু কাকিমণি, রিতম কোথায়? আর এই বাড়ির এমন অবস্থা কেন? সে আমার সাথেই আছে। আমি কাকিমণির এই কথার মানে কিছুই বুঝলাম না। সাথেই আছে? তবে কই? আমি অবাক হয়ে পাল্টা প্রশ্ন করলাম, কিন্তু সে কই? আমি বুঝলাম হঠাৎ ঘরের ভিতর বাতাস থেমে গিয়েছে। ঘড়ির কাঁটার টিকটিক শব্দটাও যেন শান্ত হয়ে গেছে। নিস্তব্ধতা নেমে এসেছে চারিদিকে। কাকিমণি ধীরে ধীরে নিজের ঘাড় ঘুরিয়ে তাকায় আমার দিকে। আমি ওনার চোখের দিকে তাকাতেই দেখলাম ওনার দুই চোখ যেন ছলছল করছে। কাকিমণি কম্পিত গলায় বলল, পরের দিন রাতে যখন তুই তোর মামার গাড়িতে বসেছিলিস, রিতম তোকে দেখেছিল। সে দুর্ভাগা তোকে ডাকতে ডাকতে তোর গাড়ির পিছু নিয়েছিল। তবে তার ভাগ্য যে বড়ই খারাপ। বড় রাস্তার মোড়ে একটা মালবাহী লরির মুখোমুখিতে সেও প্রাণ হারায়। আমি ভয়ে আচমকায় অবাক হয়ে তাকিয়ে থাকলাম কাকিমণির দিকে। আমার মনে চলতে থাকলো, এখানে এত কিছু হয়ে গেছে, তবুও মা আমায় জানালো না। ঠিক তখনই কাকিমণি ধীরে ধীরে জানলার দিকে ঘুরে গেল।
চোখের পলকে মিলিয়ে গেল সেই একই কুয়াশার ভেতরে। শুধু জানলার ভাঙা কাঁচে সেই 5টা আঙুলের দাগ। আমি হাঁটু গেড়ে বসে আছি মাটিতে, আমার 2 চোখে অশ্রুর ধারা গড়িয়ে পড়ছে।